কয়েকদিন আগে আমার এই চ্যানেলে আমি ঘোষণা করেছিলাম বাংলাদেশ যে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে, অ্যাকচুয়ালি যে মহাবিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমি কয়েক ধাপে কথা বলবো। প্রথম পর্বে আমি বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলেছিলাম, ব্যাংকিং সেক্টরের বর্তমান পরিস্থিতি এবং এই খাতটাকে যে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে গত 15 বছরে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। সামনের দিনগুলোতে বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে নৈরাজ্য চলছে, 44,000 কোটি টাকা এখন বকেয়া পড়ে আছে এবং সামনের দিনগুলোতে আসলে নিরবিচ্ছিন্নভাবে দেশের জনগণ বিদ্যুৎ পাবে কিনা সেটা নিয়ে যে সন্দেহ তৈরি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমি সামনে কথা বলবো। বাংলাদেশের রিজার্ভ ক্রাইসিস যেটা $14 বিলিয়ন ঘরে চলে এসছে, রিজার্ভের পরিমাণ এবং সামনের দিনগুলোতে এটা আরো কতটা কমতে পারে এবং কতটা বিপর্যয়ের দিকে আসলে আমরা যাচ্ছি, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আজকে এই ভিডিওতে। আমি সরকারের উন্নয়ন প্রকল্প, যে মেগা প্রকল্পগুলো সরকার এতদিন দেখাতো তাদের উন্নয়নের চিহ্ন হিসেবে, সেই উন্নয়ন প্রকল্পগুলো কিভাবে থমকে যাচ্ছে, অর্থ সংকটে কিভাবে একের পর এক উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি মেট্রো রেল এক্সপ্রেসওয়ের মতো উন্নয়ন প্রকল্প যেগুলো দেখিয়ে এতদিন সরকার তার উন্নয়নের ফানুস ওড়াতো, সেই ফানুস কিভাবে চুপসে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর এই অর্থনীতি নিয়ে আমি যে কয়েক পর্বে কথা বলতে চাচ্ছি, আমি আপনাদের কাছে অনুরোধ করেছিলাম সেদিনই, এই ভিডিওগুলো যদি সম্ভব হয় তাহলে শেয়ার করবেন। এমনকি যেহেতু আমার এই চ্যানেলটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত না, তাই আপনারা ভিডিও ডাউনলোড করে নিজেদের মতো করেও এগুলো প্রচার করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি চাই যে এই আলোচনাগুলো সাধারণ মানুষের কাছে যাক, কারণ এটা তো একটা সময় বোঝা আমাদের মাথার উপর এসে পড়বে। কারণ অলরেডি $100 বিলিয়ন উপরে বৈদেশিক ঋণ হয়ে গেছে, বৈদেশিক ঋণ $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং সেটার বোঝা তো আমাদের মাথার উপরে চাপছে এবং ব্যাংক খাতে যে নৈরাজ্য হচ্ছে সেটার বোঝাও আসলে আমাদের মাথার উপরে এসে চাপবে দিন শেষে। সুতরাং এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এবং বিদ্যুৎ খাতের কথা যে বলছিলাম, প্রতিনিয়ত বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। কয়েকদিন আগে যখন ডলারের রেট বাড়ানো হলো 7 টাকা, তারপরে নতুন করে আলোচনা হচ্ছে খুব সহসায় সম্ভবত বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানো হবে। সমন্বয়ের কথা বলা হয়, কিন্তু প্রতি ক্ষেত্রে তো বাড়ানো হয় এবং বছরে 4 বার বাড়ানোর কথা বলা হয়েছে ইতোমধ্যেই। এবং এবার যে বাড়ানো হচ্ছে এটা স্পেশাল, এর বাইরেও হয়তো বা 4 বার বাড়ানো হবে। এবং এই বোঝাটা যে জনগণের উপরে চাপানো হচ্ছে, এটা আসলে যে লুটপাটটা হয়েছে, সেই লুটপাটের খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। তাই এই বিষয়গুলো আমাদের জানা দরকার, কারণ আলটিমেটলি অর্থনীতির যে বিপর্যয়ের দিকে আমরা যাচ্ছি, পুরো বোঝাটা আসলে আমাদের ঘাড়ে এসে পড়বে, সাধারণ জনগণের ঘাড়ে এসে পড়বে। তাই আমি চাই অন্তত এই বিষয়টা নিয়ে আমি যে কথাগুলো বলবো, আপনারাও হয়তো আপনাদের কাছে আরো অনেক তথ্য থাকতে পারে, সেগুলোকে সহ আমি যে কথাগুলো বলছি আপনারা সবাই আলোচনা করবেন, নিজেদের মধ্যে আলোচনা করবেন, মানুষকে জানানোর চেষ্টা করবেন। আমার এই ভিডিওগুলো যদি সম্ভব হয় তাহলে শেয়ার করবার চেষ্টা করবেন। আর যদি সেটা সম্ভব না হয়, প্রয়োজনে ডাউনলোড করে নিজেদের কোনো চ্যানেল থাকলে কিংবা নিজেদের ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে আপনারা প্রচার করার চেষ্টা করবেন, যাতে সাধারণ মানুষের কাছে এই আলোচনাগুলো যায়। যেটা বলছিলাম, সরকারের উন্নয়ন প্রকল্প এক্সপ্রেসওয়ে, কতগুলো বছর ধরে এই এক্সপ্রেসওয়ের কাজ চলছে, কিন্তু সেটা আদৌ শেষ হচ্ছে না। ফার্মগেট পর্যন্ত কিছুটা কাজ শেষ করে সেটা নির্বাচনের আগে খুলে দেওয়া হলো এবং তারপর হাতিরঝিল পর্যন্ত এটা খুলে দেওয়া হচ্ছে, কিন্তু তারপর কাজ বন্ধ পড়ে গেছে এবং অর্থ সংকটের কারণে কাজ আর এগোচ্ছে না। 80% শ্রমিককে বিনা বেতনে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র হাতিরঝিল অংশে কিছু শ্রমিক আছে, অন্য কোনো অংশে কোনো শ্রমিক নেই, তারা কোনো ধরনের কাজ করছে না, কাজ পুরোপুরি বন্ধ হয়ে আছে। একই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে সিরাজগঞ্জ থেকে বগুড়া, অর্থাৎ ঢাকা থেকে বগুড়ার রেল যোগাযোগের জন্য, সরাসরি রেল যোগাযোগের জন্য যে প্রকল্পটা নেওয়া হয়েছিল, সেখানে যমুনা সেতু পার হবার পর সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত একটা রেল লাইন করার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, যিনি আবারও 7 জানুয়ারি নির্বাচনের পর নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। তিনি ঘোষণা করেছিলেন এটা, যে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেলপথ করা হবে এবং সেই প্রকল্পের মেয়াদ কিন্তু এই বছরের জুনে শেষ হচ্ছে। 1 বছর মেয়াদ বাড়ানোর পরে অথচ কাজ এখন পর্যন্ত শুরু হয়নি, এমনকি ভূমি অধিগ্রহণ পর্যন্ত হয় নাই। 5,000 কোটি টাকার একটা খরচের হিসাব ছিল প্রাক্কলন, এখন বলা হচ্ছে আরো 3,000 কোটি টাকা বেশি লাগবে, এখন 8,000 কোটি টাকা হবে। এবং ঋণটা আমরা যাদের কাছ থেকে করতে চাচ্ছিলাম তারা এখন পর্যন্ত ঋণ ছাড় করেনি এবং সেটা ভারতের কাছ থেকে আমাদের ঋণটা পাবার কথা ছিল, কিন্তু ভারত এখন পর্যন্ত ঋণ ছাড় করছে না। আমি যেটা এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, আমরা আসলে যেভাবে দেখছি ভারতীয় সরকারকে টিকিয়ে রাখবার জন্য, সরকারকে সহযোগিতা করছে, সরকার কোনো ধরনের চাপে পুরো সেটা ভারত চাইছে না, বিষয়টা আসলে সেরকম না। এরকম একটা অগণতান্ত্রিক, অবৈধভাবে ক্ষমতায় থাকা সরকারকে ব্যবহার করে যে কোনো দেশ, পার্শ্ববর্তী যে কোনো দেশ কিংবা কোনো একটা পরাশক্তি আসলে নানা ধরনের সুযোগ সুবিধা আদায় করতে পারে, যেটা বাংলাদেশের কাছ থেকে ভারত যেমন আদায় করছে, তেমনি আদায় করছে চীন, তেমনি আদায় করছে রাশিয়া। সুতরাং বাংলাদেশকে ব্যবহার করে, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার, এই অবৈধ সরকারকে ব্যবহার করে ভারত শুধুমাত্র বাংলাদেশ থেকে তাদের যেটা পাওয়ার
সেটাই তারা আসলে আদায় করতে চাইছে। এই সরকার যদি বিপদে পড়ে ক্ষমতা থেকে চলে যায় তাতে আসলে ভারতের খুব একটা যায় আসে না, এবং সেটা কয়েকদিন আগে ওবায়দুল কাদেরের বক্তব্যে আমরা দেখেছি। তিনি আবারও ভারতকে কাছে রাখার চেষ্টা করছেন, তার মানে ভারত যে পুরোপুরিভাবে এই সরকারের সাথে আছে বিষয়টা আসলে সেরকম না। সুতরাং আমাদের এতটা ঘাবড়ানোর কিছু নেই যে এই সরকারকে যে কোনোভাবে ভারত টিকিয়ে রাখবে কিংবা চীন টিকিয়ে রাখবে, বিষয়টা সেরকম না। সামনের দিনগুলোতে চীন এবং ভারতের মধ্যেও দ্বন্দ্ব তৈরি হবে বাংলাদেশকে ঘিরে, সেই বিষয়গুলো নিয়ে আমি এর আগেও কথা বলেছি, সামনের দিনও নিশ্চয়ই কথা বলবো। আমি একটু প্রকল্প দুটোর কথা বলি। এক্সপ্রেস ওয়ে কাজ যে বন্ধ হয়ে গেছে সেই বিষয়টাতে আসছি, তার আগে উত্তরবঙ্গে যে রেল সংযোগের কাজটা বন্ধ হয়ে গেল সেই রিপোর্টটা একটু দেখি। বাংলা নিউজ 24, অর্থায়ন জটিলতায় আটকে আছে উত্তরবঙ্গ রেলের লাইফলাইন প্রকল্প। বাংলাদেশ রেলওয়ে উত্তরবঙ্গের সঙ্গে খুলনা বিভাগ এবং বৃহত্তর ফরিদপুর নিয়ে গঠিত রেলওয়ে পশ্চিমাঞ্চল সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগের একমাত্র পথ ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ঈশ্বরদী জংশন। যেহেতু সরাসরি রেলপথ নেই সিরাজগঞ্জ থেকে বগুড়ার, এই কারণে 72 কিলোমিটারের পথ পাড়ি দিতে 112 কিলোমিটার অতিরিক্ত ঘুরে আসতে হতো। এই কারণে, এই সংকট নিরসনের কারণে 2015 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ায় এক জনসভায় সিরাজগঞ্জের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের ঘোষণা দেন। এরপর 2017 সালে ভারতের তৃতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয় 2017 সালে। প্রথমে 2018 সালের 1 আগস্ট থেকে প্রকল্পের কাজ শুরু হয়। 2023 সালের জুনের মধ্যে শেষ করবার লক্ষ্যমাত্রা নেওয়া হয় 2023 সালের জুন মাস, অর্থাৎ তারপরও আরো 1 বছর পার হয়ে গেছে যেটা লক্ষ্যমাত্রা ছিল, অথচ এখন পর্যন্ত কাজই শুরু হয় নাই। তবে অর্থায়ন জটিলতায় অগ্রগতি না হয় 1 বছর বাড়িয়ে চলতি বছরের জুন পর্যন্ত সময়কাল নির্ধারণ করা হয়। এরপর এটা বাড়িয়ে 2026 সাল পর্যন্ত করা হয়েছে। এদিকে এই প্রকল্পের জমি অধিগ্রহণের কাজের গতিও মন্থর। প্রকল্পের জন্য মোট 960 একর জমি অধিগ্রহণ করতে 1921 কোটি টাকা সংস্থান রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত জমি অধিগ্রহণ প্রক্রিয়া সত্যিকার অর্থে শুরু হয়নি। অন্যদিকে প্রকল্প 6 বছর ধরে চললেও জমি অধিগ্রহণ ঠিকাদার কিছুই নিয়োগ হয়নি। ভারতীয় ঋণ আশায় প্রকল্প থমকে আছে। প্রকল্প সূত্রে জানা গেছে এখন পর্যন্ত প্রকল্পের নকশা ও পরামর্শ কাজ সম্পন্ন হয়েছে। এ কাজে পৌনে 6 বছরে প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় হয়েছে প্রায় 28 কোটি টাকা। এদিকে এই প্রকল্পে 5,579 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে প্রকল্পের 3,146 কোটি টাকা ঋণ দেবে ভারত, বাকি 2,433 কোটি টাকা দেবে বাংলাদেশ। কিন্তু যথাসময়ে প্রকল্প শুরু করতে না পারায় প্রকল্প ব্যয় 3,000 কোটি টাকা বেড়ে 8,500 কোটি টাকা হবে। যেখানে 5,500 কোটি টাকার প্রকল্পই আমরা করতে পারছি না, সেখানে প্রকল্পের খরচ বেড়ে এখন 8,500 কোটি টাকা হয়ে গেছে। এবং বাংলাদেশের সবগুলো প্রকল্প, সেটা মেগা প্রকল্প হোক বা যে কোনো ধরনের প্রকল্পই এই সরকারের আমলে, সেই খরচ বেড়ে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত হয়েছে। পদ্মা সেতুর ক্ষেত্রে আমরা সেটা দেখেছি, যেটা দেখিয়ে সরকার তার উন্নয়নের বয়ান দেয়। মেট্রো রেল প্রকল্প, যেটা এশিয়ার মধ্যে, পুরো এশিয়ার মধ্যে এই বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পের খরচ সবচেয়ে বেশি, 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত বেশি আমাদের পার্শ্ববর্তী ভারত পাকিস্তানের চেয়েও। অথচ এগুলো দেখিয়ে আমরা উন্নয়নের কথা বলি, আমরা লুটপাট দুর্নীতির কথা বলি না। এই প্রকল্পগুলো তো আসলে সরকার নিয়েছে তার অলিগারদের জন্য, ব্যবসায়ী গোষ্ঠীর জন্য, অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য, এবং বিদেশ থেকে লোন করে, বিদেশ থেকে ঋণ করে জনগণের মাথায় চাপিয়ে সুবিধা নেবার জন্য। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কাজ যে বন্ধ, সেই জায়গাটা একটু দেখি। এটা গত মাসের রিপোর্ট। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বেশিরভাগ জায়গায় কাজ বন্ধ, কিন্তু কেন? সাম্প্রতিক সময় এটা নিয়ে আবার রিপোর্ট হয়েছে। গত 3-4 দিনে বাংলাদেশের প্রায় সবগুলো গণমাধ্যমে এটা রিপোর্ট হয়েছে। এখন পরিস্থিতি আরো খারাপ। আমি যে রিপোর্টটা পড়ছি এটা 4 এপ্রিল 2024-এ, কিন্তু বর্তমানে 1 মাস পার হয়ে যাওয়ার পর এখন পরিস্থিতিটা আরো খারাপ। এখন কাজ মোটামুটি ভাবে পুরোপুরি বন্ধ আছে। ঋণ বন্ধ হয়ে যাওয়ায় বেশিরভাগ জায়গায় ঢাকা দ্রুতগতির উড়াল সড়কের, অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। গত মঙ্গলবার, তখন বলছিল, নির্মাণ কাজের 5টি জায়গা ঘুরে দেখা গেছে হাতিরঝিল ছাড়া আর কোথাও কাজ চলছে না। হাতিরঝিলেও সীমিত সংখ্যক জনবল নিয়ে কাজ চলছে। বাকি 4টি জায়গা, অর্থাৎ কাওলা, মগবাজার, মালিবাগ ও কমলাপুর, স্বল্প সংখ্যক নিরাপত্তা কর্মী, বৈদ্যুতিক মিস্ত্রি সহ কিছু কর্মী রাখা হয়েছে। কর্মীদের ভাষ্য, কোথাও 1 মাস ধরে কাজ বন্ধ, কোথাও 2 মাস। প্রকল্প সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেন, গত 2 মাসে অন্তত 80% কর্মীকে বিনা বেতনে ছুটিতে পাঠিয়েছে এক্সপ্রেসওয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান। অর্থ সংকটে বেশিরভাগ জায়গায় কাজ বন্ধ থাকার বিষয়টি স্বীকার করেছে নির্মাণ ও পরিচালনা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে FDEE কোম্পানি লিমিটেড। প্রথম আলোর এক ইমেইলে জবাবে 3 এপ্রিল FDEEর পক্ষ থেকে বলা হয়, কাজ চালু রাখার জন্য ঋণ পেতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কোম্পানির কাজ চলছে। অবশ্য প্রকল্প পরিচালক সেটা বলছেন না, তিনি বলছেন কাজ বন্ধ নেই, কাজ চলছে, তবে ঋণ বন্ধ হয়ে যাওয়ার প্রকল্পের কাজ শেষ করতে 1 বছরের বেশি সময় লাগতে পারে। কাজ শেষ হতে যদি সময় বেশি লাগে, তখন আমরা নিশ্চিতভাবেই জানি এই প্রকল্পের খরচ হয়তো 2 গুণ 3 গুণ হয়ে যাবে। ইতোমধ্যেই বাংলাদেশ উড়াল সড়কের ক্ষেত্রে এই যে খরচগুলো করেছে, সেটাও আমাদের পার্শ্ববর্তী দেশ সারা পৃথিবী থেকেও 2 গুণ 3 গুণ বেশি খরচে আমরা করেছি উড়াল সড়কগুলো, অর্থাৎ
আমাদের যে ফ্লাইওভারগুলো করেছে সেখানে, এবং এই এক্সপ্রেসওয়ের ক্ষেত্রেও খরচ আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে কয়েক গুণ বেশি। এবং সারা পৃথিবীর উন্নত বিশ্বের দেশগুলোর চেয়েও আমাদের দেশে এক্সপ্রেসওয়ের জন্য আমরা যে খরচ করছি সেটা অনেক বেশি। এবং এই প্রকল্পও আসলে অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা, আরো 5 বছর আগেই এই প্রকল্প শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তার আগেও কয়েক দফায় মেয়াদ বাড়ানো হয়েছে, তারপরে নতুন করে গত 5 বছর ধরে দফায় দফায় আসলে এটার মেয়াদ বাড়িয়ে নেওয়া হচ্ছে, খরচ বাড়িয়ে নেওয়া হচ্ছে। এবং এখন সরকার এই প্রকল্পটা চালিয়ে নিতে পারছে না, কারণ ঋণ পাচ্ছে না। কারণ যে প্রতিষ্ঠানগুলো ঋণ দিত, যে দেশগুলো ঋণ দিত, তারা এখন আর বাংলাদেশের উপরে ভরসা করতে পারছে না, কারণ ইতোমধ্যে $5 বিলিয়ন আমরা বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে খেলাপি হয়েছি। আমরা শুধুমাত্র সুদ দিচ্ছি, আমরা মূল টাকা পরিশোধ করছি না। এবং এই সুদের কিস্তি দিতেও আমরা নতুন করে ঋণ করছি, নতুন করে ঋণ করে আবার আমরা সুদ দিচ্ছি। সেই খবরগুলো